গাইস স্টুডেন্টস সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাই। আর আজকে আমরা ক্লাস 11-এর 15 নম্বর চ্যাপ্টার প্লান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্থাৎ প্লান্ট হরমোন। ওকে, এই প্লান্ট হরমোন চ্যাপ্টারটা আজকে আমরা শুরু করব। তোমরা যারা আমার চ্যানেলে প্রথম এসেছো এবং যারা নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ ভালোভাবে, তারা আমার প্লেলিস্টে গিয়ে দেখো। তোমরা ক্লাস 11 অ্যান্ড 12-এর অনেক এনসিইআরটি বায়োলজি চ্যাপ্টার কমপ্লিট করা আছে। সেগুলো তোমরা যদি না দেখে থাকো তাহলে সেগুলো গিয়ে পুরো ক্লাসগুলো করো। কমপ্লিট চ্যাপ্টার একবারে ডিসকাস করা আছে, সেগুলো থেকে তোমাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আশা করছি, যারা তোমরা নিটের জন্য ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। ওকে, তো আজকে আমরা প্লান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট চ্যাপ্টারটা শুরু করছি। ওকে, তোমরা এই চ্যাপ্টারটা যদি কোনো প্রবলেম থাকে এই চ্যাপ্টারে, তাহলে আশা করছি তোমাদের সেই প্রবলেমগুলো দূর হবে। এবং ফার্স্ট টাইম যদি কেউ এসে থাকো আমার চ্যানেলে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবং তোমরা তোমাদের বন্ধুবান্ধবীর কাছে যারা নিট পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, তাদের কাছে এই ভিডিওগুলো শেয়ার করো। ওকে, এবং অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের যদি কোনো কনসেপ্টে প্রবলেম হয়ে থাকে, তাহলে অবশ্যই আমি যতটা সম্ভব পারি হেল্প করার চেষ্টা করব। ওকে গাইস, সো তাহলে শুরু করি। ওকে, প্লান্ট ফিজিওলজির অলরেডি তোমার প্লান্ট ফিজিওলজির টোটাল 5টা চ্যাপ্টার আছে। তার মধ্যে মানে শুধু এই চ্যাপ্টারটা হয়ে গেলে আর প্লান্ট রেসপিরেশনটা বাকি আছে, তাহলে 5টা চ্যাপ্টার হয়ে যাবে। ওকে, তোমরা যারা অন্য ক্লাসগুলো করোনি, তোমরা অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখবে, সেখানে চ্যাপ্টার ওয়াইজ লিস্ট করা আছে। ওকে, খুব সহজে পেয়ে যাবে। আর আমি যেইভাবে বলছি সেভাবে পড়ো, তাহলে নিটে তোমরা বায়োলজিতে খুব ভালো রেজাল্ট করতে পারবে। ওকে, 330-40 এরকম নাম্বার খুব সহজে তুলতে পারবে। ওকে, সো এখানে দেখো কী কী সাব টপিক আছে এই চ্যাপ্টারে প্লান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে। ফার্স্ট আমাদের গ্রোথ সম্পর্কে জানতে হবে, তারপর ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন অ্যান্ড ডিফারেন্সিয়েশন। এই তিনটা টার্মিনোলজি ভেরি ইম্পর্টেন্ট, কনসেপচুয়াল। অ্যান্ড ডেভেলপমেন্ট, প্লান্ট গ্রোথ রেগুলেটরস, যে প্লান্ট হরমোনগুলো সম্পর্কে আছে। তারপর হলো পিরিয়ডিজম, যেটাকে পর্যায়বৃত্তি বলি বাংলাতে। আর হলো ভার্নালাইজেশন, বসন্তীকরণ। ওকে, তাহলে আমরা প্রত্যেকটা টপিক খুব ভালোভাবে কনসেপচুয়ালি কী করব, মানে কনসেপ্টটাকে বিল্ড করব ভালোভাবে। ওকে, কনসেপচুয়ালি বোঝার চেষ্টা করব। ফার্স্ট প্যারাটাতে কী বলেছে, ইউ হ্যাভ অলরেডি স্টাডি দ্য অর্গানাইজেশন অফ এ ফ্লাওয়ারিং প্লান্টস ইন এ চ্যাপ্টার। আচ্ছা, ফ্লাওয়ারিং প্লান্টস যেখানে এটা আছে আগের চ্যাপ্টারের কথা বলছে, তাহলে এখানে যে যদি ইম্পর্টেন্ট কোনো থাকে, আমি লাইন থাকে সেটা বলে দিচ্ছি। যে স্টেম, লিভস, ফ্লাওয়ার, ফ্রুট, সিডস অ্যারাইজ দ্যাট টু ইন অর্ডারলি সিকোয়েন্স, and you are by now aware of these terms: seedling, plantlets, mature plant. You have also seen the trees continue increase in height and growth. তাহলে প্লান্ট কি হচ্ছে, হাইটে বৃদ্ধি পাওয়া হলো গ্রিথ মানে হচ্ছে তোমার প্রস্থে বৃদ্ধি পাওয়া। ওকে, মানে মোটা হওয়া। ওকে, ওভার এ পিরিয়ড অফ টাইম। হাউএভার the leaves and flower and fruits of the same tree not only have limited dimension but also appear and fall periodically, sometimes repeatedly, while vegetation phase proceed. দেখো এখানে তেমন কিছু নেই। ওকে, এখান থেকে কোশ্চিন আসার মতো কিছু নেই, তাহলে এটা তোমরা রিডিং পড়ে নেবে একবার। ওকে, আমি নেক্সট পেজে চলে যাচ্ছি একবারে। নেক্সট পেজে আমরা শুরু করব হলো এই গ্রোথ থেকে। ওকে, তার আগে এখানে কয়েকটা ডায়াগ্রাম দিয়েছে। দেখো এই যে প্লান্টের যে এই জায়গাটাকে কি বলা হয়, হাইপোকোটাইল। ওকে, আর উপরে যখন এইরকম মাঝে বীজ বেরিয়ে যায় কি না, সিড কোট, তোমরা জানো। ওকে, দেখেছো এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি। তো এপিকোটাইল বলা হয় উপরের অংশটাকে, যখন জার্মিনেশন হয় এইভাবে বের হয় মাটি থেকে। ওকে, এই অংশটাকে, এই মূল থেকে মাটি পর্যন্ত যে অংশটা, এটাকে হাইপোকোটাইল বলা হয়। আর উপরে
যে বীজ দুটো যেখানে কোটিলেডেন্স দুটো থাকে তার উপরের অংশটা সেটাকে এপিকোটাইল বলে, মনে রাখবে এটা। ওকে, অনেক জায়গায় এটা হেল্প করবে ওকে কনসেপ্ট বুঝতে। সো ফার্স্ট এখানে গ্রোথ সম্পর্কে কী বলেছে, গ্রোথ ইজ রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট ফান্ডামেন্টাল অ্যান্ড কনসপিকুয়াস ক্যারেক্টারিস্টিক্স অফ লিভিং বিং। ওকে, what is growth? Growth can be defined as an irreversible permanent increase in size of an organ or its parts or even of an individual cell। তাহলে গ্রোথটা বলছে যে একটা ইরিভার্সেবল পারমানেন্ট ইনক্রিজ অর্গ্যানের কী হচ্ছে সাইজের বৃদ্ধি হয়। তো একবার গ্রোথ হলে তো সেটা আর রিভার্স করে আগের অবস্থায় ফিরে আসতে পারবে না, সেই জন্য ইরিভার্সিবল বলেছে। ওকে, অপরিবর্তনীয়। জেনারেলি গ্রোথ ইজ অ্যাকম্পেইন্ড বাই মেটাবলিক প্রসেস। মেটাবলিক প্রসেস এখন দু ধরনের হয়, অ্যানাবলিক আর হলো ক্যাটাবলিক। ওকে, এটা হলো গঠনমূলক আর ভাঙনমূলক। ওকে, দ্যাট ওকার্স ইন দ্য এক্সপেন্স অফ এনার্জি। এইসব যে বিপাকীয় প্রক্রিয়াগুলোতে কী দরকার হয়, এনার্জি। দেয়ারফোর ফর এক্সাম্পল এক্সপেনশন অফ এ লিফ ইজ গ্রোথ। তাহলে লিফ যে বৃদ্ধি হয় সেটাও একটা কি গ্রোথের এক্সাম্পল। হাউ উড ইউ ডিসক্রাইব দ্য সয়েলিং অফ এ পিস অফ উড হোয়েন প্লেসড ইন ওয়াটার। এটাই বলছে যে এখানে একটা কোশ্চেন বলেছে যখন একটা কাঠের টুকরোকে জলের মধ্যে রাখবে সেটাও কি হয়, বৃদ্ধি হয়। ওকে, কিন্তু এটা অ্যাকচুয়ালি গ্রোথ নয়। ওকে, সেল ডিভিশন হয় না, ওটা হচ্ছে সয়েল হয়ে যায়, সেল ডিভাইড হয় না। ওকে, অ্যান্ড প্লান্ট গ্রোথ জেনারেলি ইজ ইনডিটারমিনেন্ট। এই জায়গাটা এই পরের টপিকটা যে প্লান্ট যে গ্রোথ করছে, বৃদ্ধি হচ্ছে প্লান্টের, সেটা বলছে ইনডিটারমিনেন্ট। ওকে, প্লান্ট গ্রোথ ইজ এ ইউনিক বিকজ প্লান্ট রিটেইন দ্য ক্যাপাসিটি ফর আলটিমেটেড গ্রোথ থ্রু আউট দেয়ার লাইফ। তো এই যে প্লান্টের যে বৃদ্ধি, প্লান্টের বৃদ্ধি হচ্ছে থ্রু আউট লাইফ হয়, সারা জীবন ধরে হয়। ওকে, এটা হলো প্লান্ট আর অ্যানিমেলের মধ্যে একটা ডিফারেন্স। কিন্তু অ্যানিমেল, যে কোনো অ্যানিমেল একটা নির্দিষ্ট এজ পর্যন্ত শুধুমাত্র তাদের বৃদ্ধি হয়। দিস অ্যাবিলিটি অফ দ্য প্লান্ট ইজ ডিউ টু দ্য প্রেজেন্স অফ মেরিস্টেমস অ্যাট এ সার্টেন লোকেশন অফ দেয়ার বডি। এই যে মেরিস্টেম যে ভাজক কলাগুলো থাকে, ওকে, root টিপে শুট টিপে। ওকে, the cells of such meristems have the capacity to divide and self-perpetuate. The product, however, soon loses the capacity to divide and such cells make up the plant body. This form of growth, wherein new cells are always being added to the plant body by activity of the meristem, is called the open form of growth. তো এখানে কিছু নেই, জাস্ট বেসিক জিনিস এগুলো একবার করে রিডিং পড়ে নেব। ওকে, আমি যেই জায়গাগুলো ইম্পর্টেন্ট, যেই জায়গাগুলো থেকে কোশ্চেন আসবে, ওকে, সেগুলো বলে দেবো, তোমরা সেগুলো সেই লাইনগুলো মার্ক করবে। ওকে, সেগুলো মার্কার দিয়ে মার্ক করতে পারো, অথবা লাল অথবা কালারফুল কোনো পেন দিয়ে মার্ক করবে। ওকে, আর যেই পোর্শন থেকে অলরেডি যে কোশ্চেনগুলো এসেছে সেগুলোও বলে দেবো। ওকে, সেই জন্য তাহলে তোমরা জাস্ট ভিডিওটা কনসেন্ট্রেশন দিয়ে শুনবে এবং লাইনগুলো লক্ষ্য করবে। ওকে, তারপর যখন নিজে এনসিইআরটিটা পড়বে তোমরা, তো সেইভাবে তোমরা এগুলো মনে রাখবে। বুঝতে পেরেছো? প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো অলরেডি এসেছে আমি সব বলে দেবো পড়ার সঙ্গে সঙ্গে। এই প্রাইমারি গ্রোথ অফ দ্য প্লান্টস অ্যান্ড principally contribute to the elongation of the plant along their axis. You also know that in dicot যেটা and gymnosperms the lateral meristem, ডাইকোটের আর হলো জিমনোস্পার্ম মধ্যে বলছে দ্য ল্যাটারাল যে মেরিস্টেম পার্শ্বস্থ ভাজক কলা, ওকে, অ্যান্ড ভাস্কুলার ক্যাম্বিয়াম অ্যান্ড কর্ড ক্যাম্বিয়াম অ্যাপিয়ার ইজ লেটার ইন লাইফ। তাহলে এই যে পার্শ্বস্থ ভাজক কলা আর হলো যে ভাস্কুলার বান্ডিল জাইলেম ফ্লোয়েম, ওকে, ভাস্কুলার ক্যাম্বিয়াম অ্যান্ড কর্ড ক্যাম্বিয়াম, এগুলো হচ্ছে পরে অ্যাপিয়ার হয়। ওকে, দিস আর দ্য মেরিস্টেম দ্যাট কজ ইনক্রিজ ইন গ্রিথ। এই যে এগুলো সো ভেরি ইম্পর্টেন্ট, এটা কোশ্চিন আসতে পারে। মানে সেকেন্ডারি গ্রোথ যখন হয় তখন কি হচ্ছে,
মানে প্রস্থে বৃদ্ধি পায়। গাছ মানে যেমন কোনো একটা যদি উদ্ভিদের ক্ষেত্রে দেখো গ্রিথটা বৃদ্ধি পায়, ওকে, এইসব এগুলো তার জন্য দায়ী। ল্যাটারাল মেরিস্টেম, ভাস্কুলার ক্যাম্বিয়াম অ্যান্ড কর ক্যাম্বিয়াম, এইসব ভাজক কলা যেগুলো, ওকে। তারপরে টপিক হলো গ্রোথ ইজ মেজারেবল, যে গ্রোথটা কি মেজারেবল সেটা বলেছে, ওকে। গ্রোথ ইজ এ সেলুলার লেভেল, মানে কোষীয় লেভেলে যদি দেখা যায়, ইজ প্রিন্সিপালি এ কনসিকুয়েন্স অফ ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ প্রোটোপ্লাজম। মানে গ্রোথ বলতে কী বোঝাচ্ছে, যে প্রোটোপ্লাজমের বৃদ্ধি হবে, কোষের মধ্যে যে প্রোটোপ্লাজম থাকে সেটার বৃদ্ধি হবে, ওকে। সিন্স ইনক্রিজ ইন প্রোটোপ্লাজম ইজ ডিফিকাল্ট টু মেজার ডাইরেক্টলি, one generally measures some quantity which is more or less proportional to it। তাহলে বলছে যে প্রোটোপ্লাজমকে তো ডাইরেক্টলি মেজার করা যায় না, কিন্তু সেটার কম ও বেশির অনুপাতটা বোঝা যায়, ওকে। গ্রোথ ইজ therefore measured by a variety of parameters, some which are increase in fresh weight, dry weight, length, area, volume and সেল নাম্বার। তাহলে এখানে বলছে যে কিছু প্যারামিটার, যেমন এই যে ফ্রেশ যে ওয়েট হবে, ওজন, তারপর শুষ্ক ওজন, দৈর্ঘ্য, তারপর ক্ষেত্রফল, আয়তন, সেলের সংখ্যা দ্বারা মেজার করা যায়। ইউ মে ফাইন্ড ইট অ্যামাজিং টু নো দ্যাট ওয়ান সিঙ্গেল মেইজ ভুট্টার কথা বলছে, a single maize root apical meristem can give rise to more than 17,500 new cell per hour। মানে একটা ভুট্টার যে রুট এপিকেল, ওকে, বুঝতে পেরেছো? রুট এপিকেল থেকে যে রুট এপিকেলে যে ভাজক কলা থাকে সেটা রাইজ করে ঘন্টায় হচ্ছে 17,500টা নতুন সেল তৈরি করতে পারে, ওকে। whereas cells in a watermelon may increase in size। এই যে ওয়াটারমেলন, তরমুজের কথা বলেছে, এই তরমুজ হচ্ছে প্রায় 3.5 লাখ টাইমস বৃদ্ধি পায়, ওকে। ইন দ্য ফর্মার গ্রোথ ইজ এক্সপ্রেস অ্যাজ ইনক্রিজ ইন সেল নাম্বার। এখানে জিনিসটা মনে রাখবে যে গ্রোথ মানে কি হচ্ছে, সেলের সংখ্যা বৃদ্ধি হবে, ওকে। দ্য লেটার এক্সপ্রেস গ্রোথ এজ ইনক্রিজ ইন সাইজ, সেলের সংখ্যাও বৃদ্ধি হবে এবং সাইজও বৃদ্ধি হবে, ওকে। হোয়াইল দ্য গ্রোথ অফ এ পলেন টিউব ইজ মেজার্ড ইন টার্মস অফ ইটস লেন্থ। এখন পলেন টিউবের যে গ্রোথ হয় সেটা হচ্ছে সেটার লেন্থটার বৃদ্ধি দ্বারা বোঝা যায়। অ্যান ইনক্রিজ ইন সারফেস এরিয়া ডিনোট দ্য গ্রোথ ইন এ ডরসিভেন্ট্রাল লিভ। তারপর হলো যে সারফেস এরিয়া, ডরসিভেন্ট্রাল লিভের যে সারফেস এরিয়া যখন বৃদ্ধি পায় সেটার বৃদ্ধির থেকে বোঝা যায় যে এটার সেল যে লিভটা কী হলো, পাতাটার গ্রোথ হলো। তো এগুলো জেনারেল মানে খুবই বেসিক জিনিস, ওকে, তোমরা বুঝতে পারছো আশা করছি। এগুলো থেকে তেমন কোনো কোশ্চেন আসেনি, ওকে। তাহলে একবার করে শুধু এইভাবে রিডিং পড়ে নেবে, ওকে। যদি কোশ্চেন আসে তাহলে হয়ে যাবে, ওকে। পরের যে টপিক হলো ফেস অফ গ্রোথ, মানে বৃদ্ধির যে বিভিন্ন ফেজ। দ্য পিরিয়ড অফ গ্রোথ ইজ জেনারেলি ডিভাইডেড ইন্টু 3 phases। গ্রোথের ফেজগুলোকে 3টা ভাগে ভাগ করা আছে। ফার্স্ট হলো মেরিস্টেমেটিক, ইলোগেশন আর হলো ম্যাচুরেশন। এটা ইম্পর্টেন্ট, ওকে, এটা আসতে পারে কোশ্চিন যে গ্রোথের 3টা ফেজ। ফার্স্ট হলো মেরিস্টেমেটিক, তারপর ইলোগেশন, তারপর হবে ম্যাচুরেশন হবে। Let us understand this by looking at the root tips. The constantly dividing cell, both at the root apex and the shoot apex, represent the meristematic phase of growth. The cells in the region are rich in protoplasm, phases large conspicuous nuclei. Their cell wall are primary in nature, thin and cellulosic with abundant plasmodesmatal connection. These cells proximal, just next from the tip। পরের পেজে চলে আসবে মেরিস্টেমেটিক জোন
রিপ্রেজেন্ট দ্য ফেস অফ ইলগেশন, যে মেরিস্টেমেটিক সেলের কথা বলছে, মানে ভাজক কলার কথা বলছে। ওকে, ভাজক কলা জানি আমরা, ভাজক কলা যে বিভাজিত হয়। ওকে, ইনক্রিজড ভ্যাকুলেশন, ভ্যাকুল যে প্লান্ট সেলের মধ্যে যে ভ্যাকুল থাকে একটা সেল অর্গানেল কি না, সেটা বৃদ্ধি হয়। সেল ইনলার্জমেন্ট অ্যান্ড নিউ সেল ওয়াল ডিপোজিশন আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য সেল ইন দিস ফেস। ফার্দার away from the apex, more proximal to the face of elongation, lies the portion of axis which is undergoing the phase of maturation. The cell of this zone attain their maximal size and thinking protoplasmic modification. So এখান থেকে কোনো কোশ্চেন আসবে না। ওকে, এখানে জাস্ট শুধু যে গ্রোথের যে তিনটা ফেজ মনে রাখবে, মেরিস্টেমেটিক, ইলোগেশন আর হলো ম্যাচুরেশন দিতে পারে ওটা। ওকে, বাকি কোনো কোশ্চেন আজ অবধি এখনও আসেনি। তারপর এই জায়গা থেকে ইম্পর্টেন্ট জিনিস শুরু হবে, গ্রোথ রেটস, গ্রোথের মানে বৃদ্ধির হার। এই বৃদ্ধির হারকে দুটো পদ্ধতিতে মাপা হয়। ওকে, একটা হলো অ্যারিথমেটিক আর হলো আরেকটা হলো জিওমেট্রিক। বুঝতে পেরেছো? অ্যারিথমেটিক আর হলো জিওমেট্রিক গ্রোথ রেট। সো আমরা একবারে এই জায়গায় চলে আসবো নেক্সট পেজে, এখান থেকে পড়বে দ্য গ্রোথ রেট shows an increase that may be arithmetic or geometrical. The arithmetic growth following mitotic cell division, যেখানে মাইটোটিক সেল ডিভিশন হয়। মাইটোটিক সেল ডিভিশনকে আমরা কি বলি? সমবিভাজন, যখন কোষের সংখ্যা কী হচ্ছে দ্বিগুণ হয়ে যায়, সমবিভাজন বলি। only one daughter cell continues to divide while the other differentiates and mature. The simplest expression of arithmetic growth is as exemplified by root elongation at a constant rate. On plotting the length of the organ against time, a linear curve is obtained mathematically. তাহলে এখানে একটা কার্ভ দিয়েছে বা গ্রাফ বলবো, সেটা হলো গ্রাফটা কিসের মাধ্যমে? এখানে হলো একটা হাইট প্লান্টের। ওকে, প্লান্টের হাইট আর হলো টাইমের সঙ্গে তার কি এমন বৃদ্ধি হচ্ছে। তাহলে কনস্ট্যান্ট লিনিয়ার এখানে একটা গ্রোথ বৃদ্ধির কার্ভ দেখা যায়। এদিকে টাইম, তাহলে টাইম বৃদ্ধির সঙ্গে সঙ্গে কি হচ্ছে? প্লান্টের হচ্ছে বৃদ্ধি হচ্ছে। বুঝতে পেরেছ? তো এই জায়গায় দেখো, এই যে ম্যাথামেটিক্যাল যে ইকুয়েশনটা, এটা ইম্পর্টেন্ট। এখানে দেখো এই যে এলটি সমান সমান আসছে হলো এল নট প্লাস আর টি বা এল জিরো যেটা বলো। তাহলে এল জিরোটা হচ্ছে কি ইনিশিয়াল যে লেন্থটা, দৈর্ঘ্যটা প্লান্টের। ওকে, এবং টি সময় পরে এই ইকুয়েশনটা আসছে। যেহেতু লিনিয়ার এটা, এখানে টাইম আর হলো তোমার যে দেখো এখানে আরটা যেটা কি বোঝাচ্ছে, আরটা হচ্ছে গ্রোথ রেট। ওকে, অথবা ইলোগেশন পার ইউনিট টাইম, একক সময়ে কতটা বৃদ্ধি হচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে আমরা জানি এটা কি লিনিয়ার, মানে ম্যাথামেটিক্সে আমরা পড়েছি কি না, এটা হচ্ছে তোমার সরলরেখার সমীকরণ। ওয়াই সমান সমান কি জানি আমরা, এম এক্স প্লাস সি। তাহলে এটার সঙ্গে যদি মিলাই আমরা দেখতে পাবো যে এটা কি হচ্ছে এইভাবে লিনিয়ার হবে। কিন্তু যেহেতু এখানে এই যে এল নোটটা, যে ইনিশিয়াল একটা গ্রোথ মানে ছিল, লেন্থ ছিল, এই জায়গাটা কি বলতো, এইটুকু হচ্ছে এল নট। ওকে, এল জিরো। বুঝতে পেরেছো? যদি এল জিরোটা না থাকতো তাহলে কার্ভটা কোথা থেকে শুরু হতো? এখান থেকে, মূল বিন্দু থেকে শুরু হতো। তোমরা জানো এটা ম্যাথামেটিক্সে পড়েছো কি না? হ্যাঁ, তাহলে আর সরলরেখা হয়ে যাচ্ছে ওই যে। ওকে, বুঝতে পেরেছো? তাহলে এই ইকুয়েশনটা মনে রাখবে, ইম্পর্টেন্ট। Let us now see what happens in geometrical growth. In most system the initial growth is slow. যে প্রথম যে গ্রোথটা হয়, ওকে, ইনিশিয়ালি প্রাথমিক অবস্থায়, সেটাকে বলা হয় লেগ ফেজ। ভেরি ইম্পর্টেন্ট, এটা নিটে কোশ্চেন এসেছিল। ওকে, ফার্স্ট ফেজটাকে বলা হচ্ছে যখন মানে গ্রোথটা বৃদ্ধিটা স্লো হচ্ছে, সেটাকে লেগ ফেজ বলা হয়। লেগ মানে আমরা জানি পিছিয়ে থাকা। অ্যান্ড ইট ইনক্রিজেস র্যাপিডলি দেয়ার আফটার এট অ্যান এক্সপোনেনশিয়াল রেট। পরের যে সেকেন্ড ফেজটা আসবে সেটাতে মানে বৃদ্ধিটা দ্রুত হয়, সেটাকে লগ ফেজ বা এক্সপোনেনশিয়াল ফেজ বলা হয়। ভেরি ইম্পর্টেন্ট, এটা নিটে আসছে। ওকে, রিসেন্ট এক্সপোনেনশিয়াল ফেজে হচ্ছে
বৃদ্ধি হয় তাড়াতাড়ি। ওকে, হেয়ার both the progeny cells following mitotic cell divisions retain the ability to divide and continue to do so. However, with limited nutrient supply, the growth slow down, leading to a stationary phase. এখানে আচ্ছা আমরা তিনটা ফেজ পাবো। ওকে, ফার্স্ট পাবো হলো ল্যাগ ফেজ, যেখানে বৃদ্ধিটা স্লো হবে। তারপরেই সেকেন্ড ফেজটা হচ্ছে লগ ফেজ, যেখানে বৃদ্ধিটা দ্রুত হবে। তারপর পরে যেটা ফেজ পাবো সেটা হচ্ছে স্টেশনারি ফেজ, মানে একটা নির্দিষ্ট টাইমে তখন কি হচ্ছে গ্রোথটা হলো খুব স্লো হয়ে যাবে, ডাউন হয়ে যাবে, স্লো ডাউন, ওটাকে স্টেশনারি ফেজ বলবো। তাহলে এটা মনে রাখবে, ইম্পর্টেন্ট খুব। If we plot a parameter of growth against time, we get a topical sigmoid curve. তো আমরা এখানে একটা সিগময়েড কার্ভ পাবো। এ সিগময়েড কার্ভ ইজ এ ক্যারেক্টারিস্টিক্স অফ লিভিং। দেখো আমরা এই যে এটা পড়ছি, আমরা তো এটা পড়লাম বলে, এটা কি বলো তো, অ্যারিথমেটিক গ্রোথ কার্ভ ছিল। ওকে, এখন এটা যেটা আমরা পড়ছি এটা হলো জিওমেট্রিক্যাল গ্রোথ। ওকে, জিওমেট্রিক্যাল গ্রোথ কার্ভটা দেখো এই জায়গায়, এই যে গ্রাফটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এটা থেকে নেটে কোশ্চেন আসছিল। এখানে এই যে টাইম আর এইদিকে হলো সাইজ অ্যান্ড ওয়েট অফ দ্য অর্গান। তাহলে এখান থেকে দেখো ইনিশিয়াল ফেজে যে বৃদ্ধির হারটা কি কম হয়, তারপর এই জায়গা থেকে এখান থেকে শুরু করে এখানে যে এক্সপোনেনশিয়াল ফেজ, যেটাকে লগ ফেজ বলা হয়, দ্রুত হারে বৃদ্ধি হয়। তারপরে এই এখানে এসে দেখা হলো স্টেশনারি হয়ে যাচ্ছে। যখন কি হচ্ছে বিভিন্ন যে ফ্যাক্টরগুলো দেখা হলো, প্লান্ট যথেষ্ট পরিমাণে তার বৃদ্ধির জন্য যেগুলো মানে নিউট্রিয়েন্ট সেগুলো পাচ্ছে না। ওকে, তো স্টেশনারি ফেজ বলা হয়। বুঝতে পারছো, এই গ্রাফটা বা কার্ভটাকে সিগময়েড কার্ভ বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এটা নিটে এসেছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে তোমরা দেখবে, পেয়ে যাবে। বুঝতে পারছো, সো ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। তিনটা ফেজ, ল্যাগ কীভাবে মনে রাখবে যদি কনফিউশন হয়, ল্যাগ মানে পিছিয়ে থাকা, আগে এ আসতেছে। লগ ফেজ আমরা ম্যাথামেটিক্সে লগ করেছি কি না, বা এক্সপোনেনশিয়াল করি, যেটা খুব দ্রুত হারে বৃদ্ধি হয় ওখানে। ওকে, সো এখানে লজিক লাগিয়ে একটু মনে রাখবে। 2019 না 18 সালে আই থিঙ্ক এসেছিল, ঠিক আমার সালটা মনে নেই, কিন্তু রিসেন্ট এটা কোশ্চেন এসেছিল। ওকে, অ্যান্ড দেখো এখানে যে এক্সপ্লেনেশনটা দিয়েছে এই কার্ভের, দ্য এক্সপোনেনশিয়াল গ্রোথ ক্যান বি এক্সপ্রেস, এই যে ইকুয়েশনটা দেখো এখানে, W1 = W0 or e⁻RT। ওকে, ইনিশিয়াল যেটা ওয়েটটা ছিল W0, তারপর টি সময় পরে কি হলো W1 হয়ে গেল। ওকে, এখানে সব কিছু লেখা আছে। এই যে W1টা গেল ফাইনাল সাইজ, W0 ইনিশিয়াল সাইজ, আর আরটা হলো গ্রোথ রেট, টিটা টাইম, আর হলো ই তো জানো তোমরা লগারিদম যে বেস, ই বেস আমরা ধরি। ওকে, এক্সপোনেনশিয়াল। R is the relative growth rate, is also measure of the ability of the plant to produce new plant material, referred to as efficiency index. Hence, the final size of W1 depends on the initial size. ওকে, অবশ্যই এখানে বলছে যে ফাইনাল সাইজটা ইনিশিয়াল সাইজের উপর ডিপেন্ড করে, অবশ্যই ডিপেন্ড করবে। ওকে, নেক্সট পেজে চলে আসবো। ওকে, নেক্সট পেজে এখানে একটা বিষয় দিয়েছে, দুটো পাতা দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, লিভ ডায়াগ্রামেটিক কম্প্রেশন অফ দ্য অ্যাবসোলিউট অ্যান্ড রিলেটিভ গ্রোথ। ওকে, যে পরম গ্রোথ আর হলো রিলেটিভ গ্রোথ রেটের মধ্যে একটা পরম গ্রোথ, যেটা আমরা অ্যাবসোলিউট যেমন টেম্পারেচার পড়ি। ওকে, আর রিলেটিভ মানে হচ্ছে আপেক্ষিক গ্রোথ, বৃদ্ধির হারের একটা ডিফারেন্স এখানে করেছে। বিটুইন লিভস এ অ্যান্ড বি হ্যাভ ইনক্রিজ দেয়ার এরিয়া, দুটোই এরিয়ার বৃদ্ধি হচ্ছে। ওকে, এটা 50 সেন্টিমিটার স্কোয়ার সেন্টিমিটার, আর এটা হলো 5 স্কোয়ার সেন্টিমিটার আছে। এটা 5 স্কোয়ার সেন্টিমিটার থেকে কত হলো, 10 স্কোয়ার সেন্টিমিটার হলো। ওকে, এর ফলে যেটা এর বৃদ্ধি হবে। ওকে, আর এটা 50 স্কোয়ার সেন্টিমিটার থেকে কত হলো, 55 স্কোয়ার সেন্টিমিটার হলো।
এখানে যেটা গ্রোথ যেটা রেটের দেখো এটা ডিফারেন্সটা কত 5, কিন্তু গ্রোথ রেটটা যেটা অ্যাকচুয়ালি কার ক্ষেত্রে বলো তো বেশি আসবে, যেহেতু এই পাতার সাইজটা বড় এখানে কিন্তু বেশি গ্রোথ হবে। ওকে, এখানে কি বলেছে দেখো, কোয়ান্টিটেটিভ কম্পারিজনস বিটুইন দ্য গ্রোথ অফ লিভিং সিস্টেম ক্যান অলসো বি মেড ইন্টু 2 ways. Measurement and the compression of the total growth per unit time is called metabolic না as absolute growth rate. Absolute growth rate কাকে বলছে, যে measurement of the time compression total growth per unit time। ওকে, টোটাল যে গ্রোথটা হচ্ছে পার ইউনিট টাইমে সেটাকে অ্যাবসলিউট গ্রোথ রেট বলা হয়। তারপর দ্য গ্রোথ অফ দ্য গিভেন সিস্টেম পার ইউনিট টাইম এক্সপ্রেস এজ এ কমন basis per unit initial parameter is called relative growth rate. Two leaves A and B are drawn that the different size bar shows absolute increase in area in the given time to gives leaves A and B. However, one of them shows the larger relative growth. Which one হয়? এখানে যে লার্জার রিলেটিভ গ্রোথটা হচ্ছে এটা মনে রাখবে। ওকে, তারপরে তোমরা পরের টপিকে, অত ইম্পর্টেন্ট নয়, এখান থেকে কোশ্চেন কোনো আসেনি। হ্যাঁ, সো পরের এই টপিকে চলে আসবে কন্ডিশন অফ গ্রোথ, বৃদ্ধির জন্য যে কী কী কন্ডিশন দরকার। ওকে, তাহলে যে টার্জিডিটি, the plant cell grow in size by cell enlargement which is turn require water দরকার। the turgidity of cell helps the extension growth। যে টার্জিডিটি যেটা সেলের মধ্যে যে একটা রসস্ফীতি চাপ থাকে সেটা কি হচ্ছে বৃদ্ধিতে সহায়তা করে। ওকে, সেটার আমরা চ্যাপ্টারে পড়েছি, যেটা টার্জিডিটি তোমার প্লান্ট নিউট্রিশন। ওকে, প্লান্ট নিউট্রিশন তোমার ট্রান্সপোর্ট ইন প্লান্ট যে চ্যাপ্টারে। ওকে, the plant growth and the further development is এখানে কি বলছে intimately, okay, intimately linked to water status of the plant. Water is also provides the medium, ওয়াটারটা মিডিয়াম প্রোভাইড করে যেখানে বিভিন্ন এনজাইম থাকে কিনা তাদের কাজগুলো করে। অক্সিজেন হেল্পস রিলিজিং মেটাবলিক এনার্জি এসেন্সিয়াল ফর গ্রোথ অ্যাক্টিভিটিস। নিউট্রিয়েন্টস যেগুলো দরকার গ্রোথের জন্য, মাইক্রো আর হলো ম্যাক্রো নিউট্রিয়েন্টস আমরা পড়েছি। ওকে, মানে প্লান্ট নিউট্রিশন চ্যাপ্টারে। সো এগুলো মানে কমন জিনিস, এগুলো তোমরা রিডিং পড়লেই বুঝতে পারবে। ওকে, এখানে কোনো কঠিন কনসেপচুয়াল সেরকম জিনিস নেই। তারপর হলো এনভায়রনমেন্টাল সিগন্যাল, যেটা কি দরকার প্লান্টের বৃদ্ধির জন্য, লাইট দরকার অবশ্যই, যেটা ফটোসিনথেসিসের জন্য। ওকে, অপটিমাম টেম্পারেচার, ক্লিয়ার। তারপর গ্র্যাভিটি অলসো এফেক্ট সার্টেন ফেজ অ্যান্ড স্টেজ অফ গ্রোথ। এই যে গ্র্যাভিটি, যেটা গ্র্যাভিটি দেখো মানে যে আমাদের যে পৃথিবী যে আকর্ষণ বলটা কি না সেটাও এফেক্ট করে মানে উদ্ভিদের বৃদ্ধিতে। তাহলে এটা একটু মনে রাখবে। ওকে, এটা কোশ্চেন আসতে পারে। তারপরে এখানে মোস্ট যেটা ইম্পর্টেন্ট টপিক, ওকে, এই নেক্সট এই যে টপিকটা, ওকে, ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন অ্যান্ড হলো রিডিফারেন্সিয়েশন। এই তিনটে টার্মিনোলজি ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি কনসেপচুয়াল। সো খুব মনোযোগ সহকারে শুনবে। ওকে, দ্য সেলস ডিরাইভ ফ্রম রুট এপিক্যাল, রুট এপিক্যাল থেকে রুট তৈরি হয়, শুট এপিক্যালস থেকে হলো শুট তৈরি হয়। শুট মানে এখানে শুট এপিক্যাল মানে সরি রুট এপিক্যাল, অ্যাপিক্স রুটের, আর শুট এপিক্যাল বিটবে যেটা থাকে একবারে উপরে সেটাকে বোঝাচ্ছে। ওকে, মেরিস্টেম মানে কি ভাজক কলা অ্যান্ড ক্যাম্বিয়াম ডিফারেন্সিয়েটেড অ্যান্ড ম্যাচিউর টু পারফর্ম স্পেসিফিক ফাংশন। তাহলে মেরিস্টেমগুলো যখন বা শুট এপিক্যাল মানে রুট এপিক্যাল শুট এপিক্যাল মেরিস্টেমগুলো যখন ডিফারেন্সিয়েট হয়ে যায় কি না, কী তো করে ডিফারেন্সিয়েট হওয়ার পরে তখন তারা একটা নির্দিষ্ট ফাংশন পারফর্ম করে। ওকে, মানে রুটের যা কাজ শুটের যা কাজ সেই কাজটা তারা পারফর্ম করবে। দিস অ্যাক্টস লিডিং টু ম্যাচুরেশন ইজ টার্মড অ্যাজ ডিফারেন্সিয়েশন। ওকে, ডিফারেন্সিয়েশন মানে বুঝতে পারলে জিনিসটা, যখন একটা টিস্যু, ওকে,
এই ভাজক কলা সেটা রুট এপিক্যাল হতে পারে শুট এপিক্যাল, তারা ডিফারেন্সিয়েট হয়ে ম্যাচিওর হয়ে একটা নির্দিষ্ট যখন তারা কাজ করার উপযোগী হচ্ছে তখন যে এই ম্যাচুরেশনটা তাদের, এটাকেই ডিফারেন্সিয়েশন বলা হচ্ছে। ক্লিয়ার? ডিউরিং ডিফারেন্সিয়েশন cells undergo few a major structural change both in their cell wall and protoplasm। তো এই ডিফারেন্সিয়েশনের সময় তাদের কি হচ্ছে, পরিবর্তন হয়, স্ট্রাকচারের পরিবর্তন হয়, সেল ওয়াল প্রোটোপ্লাজম বেড়ে যায়। ফর এক্সাম্পল, টু ফর্ম এ ট্র্যাকিয়ারি এলিমেন্ট, তারা ট্র্যাকিয়ারি এলিমেন্ট ফর্ম করে, জাইলেমের যে ট্র্যাকিয়ারি এলিমেন্ট, ওকে, অ্যান্ড the cell would lose their protoplasm lose করে, okay, they also develop a very strong elastic lignocellulosic secondary cell wall গঠিত হয় to carry water to long distance even under extreme tension। Try to correlate the various anatomical features you encounter in plants to the functions they perform। জাস্ট এখানে টার্মিনোলজিটা মনে রাখবে, শুধু ডিফারেন্সিয়েশনটা আসলে এটা ডেফিনেশন টাইপ আসবে, অপশনে থাকবে। প্লান্ট শো অ্যানাদার ইন্টারেস্টিং ফেনোমেনা, দ্য লিভিং ডিফারেন্সিয়েটেড সেলস দ্যাট by now have lost the capacity to divide can regain the capacity of division under certain condition। This phenomenon is termed as ডিফারেন্সিয়েশন। সো ভেরি ইম্পর্টেন্ট যেটা ঘটনা, দেখো ফার্স্ট তো হলো ডিফারেন্সিয়েশন হয়ে গেল, সরি ডিফারেন্সিয়েশন হলো, ডিফারেন্সিয়েশন হয়ে কি করছে, একটা নির্দিষ্ট কাজ পারফর্ম করছে, ওকে, ভাজক কলাগুলো। তারপর সেই স্টেজটাতে পৌঁছানোর পরে, মানে কিছুটা কাজ করো, কিছুদিন সে কাজ করলো, সেটা কাজ করার পরে সে তারপর আবার একটা মানে ফেজে কী গেলো, সাসপেন্ড, স্টপ হয়ে গেল। সে কেন স্টপ হয়ে গেল, তখন সে কী করবে, স্টপ হয়ে সে ডিভাইড করবে সেলগুলো, রিগেইন করছে, ওকে, ক্যাপাসিটি টু ডিভাইড ক্যান রিগেইন দ্য ক্যাপাসিটি অফ ডিভিশন আন্ডার সার্টেন। সে সেল ডিভিশন করার জন্য, ওকে, আবার পুনরায় পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে। এই যে এখানে এই জিনিসটা ভালোভাবে আবার যে, বাট দ্য নাও দ্য সেল ডিফারেন্সিয়েটেড যে সেলগুলো দ্যাট বাই নাও হ্যাভ লস দ্য ক্যাপাসিটি টু ডিভাইড করার যে ক্যাপাসিটিটা লস করছে ক্যান রিগেইন দ্য ক্যাপাসিটি অফ ডিভিশন, রিগেইন করছে ক্যাপাসিটি আবার অফ ডিভিশন করার আন্ডার সার্টেন কন্ডিশনস। বুঝতে পারছো? এখানে একটা ওয়ার্ড আবার বলে দিচ্ছি ভালো করে, ডিভিশন আর হলো ডিভাইড, এই শব্দ দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, ওকে। লস দ্য ক্যাপাসিটি টু ডিভাইড, ওকে, ডিভাইড করার ক্যাপাসিটি লস করছে, কিন্তু ক্যান রিগেইন দ্য ক্যাপাসিটি কী করছে, ডিভিশন। বুঝতে পারছো? সেল ডিভিশন, যেটা ডিভাইড হবে না কিন্তু কি হবে, সে ডিভিশনের ক্যাপাসিটিটাকে অর্জন করছে। এই ঘটনাটাকে বলা হচ্ছে ডিফারেন্সিয়েশন। ফর এক্সাম্পল, ফরমেশন অফ মেরিস্টেমস, এই ডিফারেন্সিয়েশনের ফলে কি হয়, যেসব ভাজক কলাগুলো সৃষ্টি হয় তার মধ্যে হলো ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, কোর ক্যাম্বিয়াম ফ্রম ফুলি ডিফারেন্সিয়েটেড প্যারেনকাইমা সেলস। ভেরি ইম্পর্টেন্ট, এগুলো কোশ্চেন আসবে, ওকে, মনে রাখবে, ডিফারেন্সিয়েশনের ফলে তৈরি হচ্ছে। while doing so such meristems tissues are able to divide and produce cells that once again lose the capacity to divide but mature to perform। আবার পুনরায় তারা কি করে, ক্যাপাসিটি ডিভাইড করার ক্যাপাসিটিটাকে লস করে আবার ম্যাচিওর হয় পুনরায়, ওকে, একটা নির্দিষ্ট কাজ করার জন্য, স্পেসিফিক ফাংশন করার জন্য, তখন এটাকে বলা হয় রিডিফারেন্সিয়েশন বা রিডিফারেন্সিয়েটেড সেল বা টিস্যু, ওকে। বুঝতে পেরেছো? লিস্ট some of the tissues in a woody dicot plants that are produce of রিডিফারেন্সিয়েশন। এই রিডিফারেন্সিয়েশনের ফলেই আমাদের যে মানে
গাছের যে কাঠটা তৈরি হয় কিনা উডি পার্টটা সৃষ্টি হয় রিডিফারেন্সিয়েশনের ফলে। এখানে এক্সাম্পলগুলো আসতে পারে, ইম্পর্টেন্ট আছে, খুব ইম্পর্টেন্ট এই তিনটে টার্ম। ওকে, ডিডিফারেন্সিয়েশনের ফলে ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, কর ক্যাম্বিয়াম আর হলো প্যারেনকাইমাস সেলস তৈরি হচ্ছে, এটা মনে রাখবে। বাকি এখানে আর কিছু আসার মতো কোশ্চেন নেই। ক্লিয়ার? এরপরে টপিক হলো ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট কি বলছে? ডেভেলপমেন্ট ইজ এ টার্ম দ্যাট ইনক্লুডস অল চেঞ্জেস, যখন সব পরিবর্তন হবে, অল চেঞ্জেস দ্যাট অ্যান অর্গানিজম গোস থ্রু ডিউরিং ইটস লাইফ সাইকেল ফ্রম জার্মিনেশন অফ দ্য সিড টু সেনেসেন্স। যখন অর্গানিজমের মধ্যে সব কিছু পরিবর্তন হবে, ওকে, সেটা কখন? জার্মিনেশন থেকে হবে একটা সিডের কি সেনেসেন্স, বার্ধক্য অবস্থা পর্যন্ত, এটাকে বলা হয় ডেভেলপমেন্ট। Diagrammatic representation of the sequence of the process which constitute the development of a cell of a higher plants is a given. পরের পেজে চলে আসছি। এখানে একটা ডায়াগ্রাম দিয়েছে, এই ডায়াগ্রামটা লক্ষ্য করে যে মেরিস্টেমেটিক সেল মানে ভাজক কলা, ভাজক কলার সেল ডিভিশন হচ্ছে, বুঝতে পেরেছো? এই প্লাজমেটিক গ্রোথ বৃদ্ধি হচ্ছে, এক্সপেনশন হলো ইলোগেশন, ডিফারেন্সিয়েট হচ্ছে, ডিফারেন্সিয়েট হয়ে কি হলো? ম্যাচুরেশন হলো। তারপর এই ম্যাচিওর সেলে ডিফারেন্সিয়েট হয়ে ম্যাচিওর সেলে পরিণত হলো। ম্যাচিওর সেল পরিণত হলে তো কোনো একটা নির্দিষ্ট কাজ পারফর্ম করবে, তারপর সেটা সেনেসেন্সের মাধ্যমে কি হচ্ছে? ডেথ হয়ে যাচ্ছে, বার্ধক্য অবস্থায় পৌঁছালে তারপর কি হবে? ডেথ হবে। বুঝতে পেরেছো ডায়াগ্রামটা? Plants follow different pathways in response to environment or phases of life to perform different kinds of structure. The ability is called plasticity. Very important, এখানে একটা শব্দ বলেছে যে প্লাস্টিসিটিটা কি? প্লান্ট ফলো ডিফারেন্ট পাথওয়ে, এই যে প্লান্টগুলো যে বিভিন্ন প্লান্ট বিভিন্ন ধরনের রেসপন্স দেয় পরিবেশের, এনভায়রনমেন্টের সঙ্গে। ওকে, তাদের যে বিভিন্ন লাইফ সাইকেলের যে ফেজগুলো থাকে, ওকে, অ্যান্ড তার জন্য তারা ডিফারেন্ট কাইন্ড অফ স্ট্রাকচার, তাদের স্ট্রাকচার আলাদা আলাদা হয়। ওকে, তার পাতার যে যাদের মানে গাছের যে পাতা, তাদের স্ট্রাকচার আলাদা হয়। ওকে, আলাদা আলাদা গাছের আলাদা আলাদা স্ট্রাকচার দেখি কি না আমরা। সো এই যে এটাকেই এই যে ক্ষমতাটাকে, এই অ্যাবিলিটিটাকে বলা হয় প্লাস্টিসিটি। যেমন হেটেরোফাইলি ইন কটন, হেটেরোফাইলি পাতা যেমন দেখা যায়, হেটেরো মানে আলাদা, ফাইলি মানে হচ্ছে পাতাকে বোঝায়। ওকে, কটনে যে আলাদা পাতা দেখা যায়, কোরিয়ান্ডার, তারপর হলো লাক্সপুর। In such plants the leaves of the juvenile plants are different in shape. এদের যে জুভেনাইল ফেজে মানে ছোট যখন থাকে তখন তাদের ডিফারেন্ট শেপে পাতা দেখা যায়, আলাদা আলাদা। ইন শেপ ফর্ম দোজ ইন ম্যাচিওর প্লান্টে আলাদা পাতা হয়, শেপটা আলাদা হয়। অন দ্য আদার হ্যান্ড ডিফারেন্স ইন শেপ অফ লিভস প্রডিউসেস ইন এয়ার অ্যান্ড দোজ প্রডিউসেস ইন ওয়াটার in buttercup also represent the heterophilous development due to the environment. বাটারকাপ একটা জলজ উদ্ভিদ, তার ক্ষেত্রে পাতাটার কি হচ্ছে? আলাদা একটা ডেভেলপমেন্ট হয় পরিবেশের জন্য। ওকে, দিস ফেনোমেনা অফ হেটেরোফাইলি ইজ অ্যান এক্সাম্পল অফ প্লাস্টিসিটি। সো এখানে প্লাস্টিসিটির যে কয়েকটা প্লান্টের নাম বলেছে, মনে রাখবে এখানে হেটেরোফাইলি, হ্যাঁ, লাক্সপুর আর হলো বাটারকাপ। ক্লিয়ার? এগুলো অতটা খুবই গুরুত্বপূর্ণ নয়, কিন্তু একবার করে দুবার করে জাস্ট পড়ে নেবে, যেগুলো শুধু মনে রাখার কিছু জিনিস আছে সেগুলো মনে রাখবে। ওকে, এখানে সব থেকে প্রথম যে ইম্পর্টেন্ট যেটা ছিল তোমাদের অ্যারিথমেটিক গ্রোথ রেট কার্ভগুলো, ওকে, আর হলো জিওমেট্রিক্যাল, ভেরি ইম্পর্টেন্ট, থেকে কোশ্চেন এসেছে। তারপর এখানে কি বলছে? দাস গ্রোথ, ডিফারেন্সিয়েশন অ্যান্ড ডেভেলপমেন্ট আর ভেরি ক্লোজলি রিলেটেড। এই ডিফারেন্সিয়েশন আর ডেভেলপমেন্ট এগুলো রিলেটেড টার্ম। ওকে, এই ঘটনাগুলো খুব একে অপরের সঙ্গে রিলেটেড। ইভেন ইন লাইফ অফ এ প্লান্ট ব্রডলি ডেভেলপমেন্ট ইজ কনসিডার এজ এ sum of growth and differentiation. Development in plants, both growth and differentiation, is under the control of intrinsic extrinsic factor.
এখন এই যে গ্রোথ, ডেভেলপমেন্ট অ্যান্ড ডিফারেন্সিয়েশন যে হচ্ছে, সেগুলো কন্ট্রোল হচ্ছে কী দ্বারা? ইন্ট্রিনসিক আর হলো এক্সট্রিনসিক ফ্যাক্টর, মানে ভিতরের প্লান্টের ভিতরে কিছু মানে ফ্যাক্টর কন্ট্রোল করছে, এবং বাইরের যেগুলো পরিবেশের এনভায়রনমেন্টাল যেসব ফ্যাক্টর আছে। দ্য ফর্মার ইনক্লুডস বোথ ইন্টারসেলুলার জেনেটিক, আবার জেনেটিক ফ্যাক্টরও আছে যেগুলো দ্বারা কন্ট্রোল হবে। অ্যান্ড ইন্টারসেলুলার ফ্যাক্টরস কেমিক্যাল সাজ অ্যাজ কেমিক্যালস আছে প্লান্ট গ্রোথ রেগুলেটর, যেটা হরমোন। অ্যান্ড দ্য লেটার ইনক্লুডস লাইট, এই যেগুলো হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টর বা এক্সট্রিনসিক ফ্যাক্টর বলবো, লাইট, টেম্পারেচার, ওয়াটার, অক্সিজেন, নিউট্রিয়েন্টস, হ্যাঁ, বা নিউট্রিশন, এক্সেট্রা। সো এরপরে আমাদের যে টপিক শুরু হবে প্লান্ট গ্রোথ রেগুলেটর, এখান থেকে আমাদের মেইন যেটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, প্লান্ট হরমোন। বুঝতে পেরেছো? তাহলে আজকে যে আমরা পড়লাম, এখানে তোমরা বেসিক যে জায়গাগুলো, এই প্লাস্টিসিটিটা মনে রাখবে। তারপর এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যে ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন অ্যান্ড ডিফারেন্সিয়েশন। তারপর হলো এই যে মানে গ্রাফ দুটো, জিওমেট্রিক্যাল যে গ্রোথ কার্ভ আর হলো অ্যারিথমেটিক গ্রোথ কার্ভ, এখান থেকে কোশ্চিন আসতে পারে। বুঝতে পেরেছো? বাকি আর কোশ্চিন আসার মতো এখানে এই পার্টে নেই। আর একবার রিডিং পড়ে নেবে সব জায়গাগুলো, তাহলে হয়ে যাবে। সো আমরা নেক্সট ভিডিওতে, নেক্সট ক্লাসে এই প্লান্ট গ্রোথ রেগুলেটরস থেকে শুরু করব। সো তোমরা যারা নতুন আমার চ্যানেলে এসেছো, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল বাটন প্রেস করে রাখবে, যেন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও, এবং খুব তাড়াতাড়ি ক্লাসগুলো করে তোমরা কনসেপ্টগুলো ক্লিয়ার করতে পারো। সো গাইস, নেক্সট ভিডিওতে আমরা নেক্সট টপিক তাহলে আলোচনা করব। সো থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।